সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি থেকে ঝাওঝিং হত্যা রহস্যের দ্বিতীয় পর্ব। টুপুর নার্ভাস গলায় বলল, অর্থাৎ ওয়াল হ্যাঙ্গিংটা কেমন ছিল তা আপনার অজানা, তাই তো? সেরকমটা হওয়াই স্বাভাবিক ছিল। লিয়াংয়ের বাবা সোজা হয়ে বসলেন। তবে এই বিষয়টা নিয়ে কেন যেন ঝিয়েন আমার সঙ্গে কিছুটা আলোচনা করেছিল। বলেছিল ওই এক টুকরো কাপড় নাকি আমাদের জানা ইতিহাসের অনেকটাই বদলে দেবে। তাই বুঝি? কিভাবে তা তো বলতে পারবো না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ঝিয়েনের মতো পণ্ডিত তো নই। হঠাৎই লিয়াংয়ের বাবার স্বর বুঝে এলো। ধরা ধরা গলায় বললেন, এত পড়াশোনা, এত জ্ঞান, কি হলো শেষ পর্যন্ত? মাটির নিচে যাওয়ার আগে পৃথিবীতে 50টা বসন্তও তো দেখে যেতে পারল না বেচারা। উনি তো শুনলাম প্রাচীন ইতিহাস নিয়ে গবেষণাও করছিলেন। হ্যাঁ, ইতিহাসই ছিল ওর নেশা। কত লাইব্রেরিতে যে ছুটে ছুটে বেড়াতো। সপ্তাহে 3 দিন আলিপুরের ন্যাশনাল লাইব্রেরি তো বাঁধা। স্কুল ছুটির পর শটান চলে যেত। লাইব্রেরি বন্ধ না হওয়া অবধি বসে থাকতো বই মুখে করে। কত বিদ্বান মানুষদের সঙ্গে যে আলাপ ছিল ওর। তারাও কি চাইনিজ? না, বেশিরভাগই বাঙালি। জেএনএ সাবজেক্টেরই লোক। তাদের 2-3 জনের সঙ্গে তো প্রায় রাতেই কথা বলতো টেলিফোনে। কুশল গলা ভারী করে জিজ্ঞেস করলো, আচ্ছা আঙ্কেল, ঝিয়েন কি তাদের কাছে ওয়াল হ্যাঙ্গিংটার গল্প করেছিলেন? কি জানি, বলতে পারবো না। তাদের নামধাম কিছু আছে আপনার কাছে? বোধহয় আছে ঝিয়েনের ডায়েরিতে। দাঁড়াও দেখছি। লিয়াংয়ের বাবা উঠে পড়লেন। ভেতরে যেতে গিয়েও ঘুরে তাকিয়ে মেইলিকে কি যেন নির্দেশ দিলেন চীনা ভাষায়। সঙ্গে সঙ্গে মেইলিও দৌড়ে অন্দরে চলে গেল। ফিরেছে ট্রে সাজিয়ে। ট্রেতে পেস্ট্রি, কাজু আর 2 গ্লাস কোল্ড ড্রিঙ্ক। টুপুর বলল, কী কাণ্ড, এসবের আবার কি দরকার ছিল? ছোট্ট করে হাসল মেইলি, উত্তর দিল না। কুশল তড়িঘড়ি গ্লাস তুলে নিয়েছে। চুমুক দিয়ে লিয়াংকে বলল, আয় তোরাও একটু শেয়ার কর। আমরা নেব না রে, স্কুল থেকে এসে থুপকা খেয়েছি। টুপুর একটা কাজু বাদাম তুলে দাঁতে কাটল। মেইলিকে জিজ্ঞেস করলো, তুমি চুলে নীল উল লাগিয়েছ কেন? ফ্যাশন? পলকে মেইলির মুখ, মিষ্টি মুখে বিষাদের ছায়া, ঠোঁট কামড়াচ্ছে। লিয়াং বোনকে একবার দেখে নিয়ে বলল, ওটা আমাদের কাস্টমস। টুপুর, ঘনিষ্ঠ কোনো রিলেটিভ মারা গেলে মেয়েরা মাথায় নীল উল বাঁধে আর ছেলেরা হাতে কালো টেপ। মৃত্যুর 49 দিন পরে আমরা এই উল আর টেপ খুলে পুড়িয়ে ফেলি। ও, একটু সময় নিয়ে টুপুর ফের বলল, মেইলিকে কি আমি কয়েকটা প্রশ্ন করতে পারি? মেইলি অল্প ঘাড় নাড়ল। আঙ্কেল ঝিয়েন তো তোমায় খুব ভালোবাসতেন। তিনি কি তোমাকে ওয়াল হ্যাঙ্গিংটার ব্যাপারে কিছু বলেছিলেন? মেইলি ভার মুখে বলল, না, শুধু একবার বলেছিলেন ইতিহাসের পাতায় আবার ফু সাংয়ের নাম ফিরে আসবে। তিনি কে? একজন অভিযাত্রী। তিনি নাকি প্রায় 1500 বছর আগে, নাকি তারও অনেক আগে জাহাজে চড়ে সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়াতেন। লিয়াং চোখ বড় বড় করে বলল, কই, বউ আমাকে তো বলেনি। ওই ওয়াল হ্যাঙ্গিং কি তবে ফুসাংয়েরই ছিল? মেইলি বলল, তা তো আমি জানি না। লিয়াংয়ের বাবা ফিরেছেন ঘরে। এক হাতে বাঁধানো ডায়েরি, অন্য হাতে একটা খবরের কাগজ। প্রথমে খবরের কাগজখানাই টুপুরকে বাড়িয়ে দিলেন। লোক, আমাদের এখানকার লোকাল নিউজ পেপারে ঝিয়েনের মৃত্যুর খবরটা ডিটেলে বেরিয়েছিল, সঙ্গে ঝিয়েনের ছবিও। খবরের কাগজটাখানা হাতে নিয়ে টুপুর হতবাক, অস্ফুটে বলল, চাইনিজ নিউজ পেপার? লোকাল? হ্যাঁ, কলকাতা থেকেই বেরোয়। একটা নয়, 2টো পেপার পাবলিশ হয় চাইনিজ ল্যাঙ্গুয়েজে। অন্যটাতেও ঝিয়েনের অবিচুয়ারি ছিল, কিন্তু ছবি নেই বলে আনলাম না। টুপুর আর কুশল একসঙ্গে ঝুঁকে দেখল ঝাও ঝিয়েনের ছবিটা। দেখে লিয়াংয়ের বাবা বলেও ভুল হতে পারে। একই রকম গোলগাল মুখ, চওড়া কপাল, ফোলা ফোলা চোখের পাতা। শুধু ভাইয়ের চোখে চশমা আছে, দাদার নেই। কাগজটাকে একটু উল্টে পাল্টে দেখে রেখে দিল টুপুর। লিয়াংয়ের বাবা ফের বসেছেন সোফায়। গর্বিত গলায় বললেন, আমাদের কমিউনিটিতে ঝিয়েনের খুব কদর ছিল। ওর এই সাডেন চলে যাওয়ায় কলকাতার গোটা চাইনিজ সমাজ বড় দুঃখ পেয়েছে। ওকে সমাধি দেওয়ার দিন, লাস্ট থার্সডে, কত মানুষ যে এসেছিল। ঝিয়েনের স্কুলও ছুটি ডিক্লেয়ার করেছিল সেদিন। লিয়াং বলল, বইয়ের ন্যাশনাল লাইব্রেরির বন্ধুরাও এসেছিলেন। 2 জন। লিয়াংয়ের বাবা ডায়েরি খুললেন। এই যে তাদের নাম ঠিকানা চাইছিলে, লেখা আছে এখানে। চাইনিজে লেখা, তোমরা পড়তে পারবে না, নোট করে নাও। নাম্বার 1 ডক্টর বাসব সমাদ্দার, 5/2
RN দাস রোড, কলকাতা 31। নাম্বার 2 ডক্টর শিবতোষ রায়, 21/3 সিমলাই পাড়া লেন, কলকাতা 2। আর একজনের নামও দেখতে পাচ্ছি, তিনি অবশ্য আসেননি, ডক্টর তরুণ বাসু। এর ঠিকানা নেই, ফোন নাম্বার আছে। 3টে নাম ঠিকানাই পরিষ্কার করে টুকে নিল টুপুর। ঝাউঝিয়েনের স্কুল আর স্কুলের সহকর্মীদের সম্পর্কেও খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিল। পাড়া প্রতিবেশীদের সম্পর্কেও লিখে নিল লিয়াংয়ের বাবা মার নামও। আরও কিছুক্ষণ কথা হলো টুকটাক। তথ্য ভাণ্ডার মোটামুটি সমৃদ্ধ করে উঠে পড়ল টুপুর। লিয়াংয়ের বাবাও বেরোনোর জন্য তৈরি। সিঁড়ি দিয়ে নামতে নামতে লিয়াংয়ের বাবা বললেন, কি মনে হলো, এইসব ইনফরমেশান থেকে কিছু বেরোবে? দেখি, মাসির সাথে আলোচনা করি, প্রয়োজন হলে মাসিকে নিয়ে আবার আসবো। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। জিএনের মৃত্যু রহস্য জানার জন্যে আমিও বড় উদ্গ্রীব হয়ে আছি। বাড়ির সদরে এসে টুপুর দাঁড়ালো ক্ষণেক। মেইলিও এসেছে তাদের সঙ্গে সঙ্গে। মুখ থমথম, দু চোখ ভরে গিয়েছে জলে। মেয়েটার কাঁধে আলগা চাপ দিল টুপুর। মন খারাপ করো না মেইলি, তোমার বউকে যদি সত্যি কেউ মেরে থাকে তাকে আমরা ধরবই, কথা দিলাম। মেইলি চোখের জল এবার টুপটুপ নেমে এসেছে গালে। ফুঁপিয়ে উঠল মেয়েটা। বাড়ি ফিরেই পড়ার বই নিয়ে বসে গিয়েছিল টুপুর। বসাই সার, মন দিতে পারছে না। ঘুরে ফিরে ঝাউঝিয়েনি চলে আসছেন চিন্তায়। লিয়াংয়ের বাবা, লিয়াং, মেইলি, এমনকি কিউরিও শপের বদমেজাজি মালিকটার কথা শুনে ধরে নেওয়াই যায় জিএন মানুষটি ছিলেন নিতান্তই নিরীহ। একটা ওয়াল হ্যাঙ্গিং কেনার দরুন তাকে কিনা দুনিয়া থেকেই সরে যেতে হলো। কি এমন বিশেষত্ব থাকতে পারে একফালি কাপড়ের টুকরোয়, যাতে কিনা ইতিহাস বদলে যাবে? মেইলি আবার কোত্থেকে যেন ফু সাং নামের এক আধা পৌরাণিক ক্যারেক্টারকেও এনে ফেলল। না, গুলিয়ে যাচ্ছে, এমন তো নয়। স্রেফ এক মোটর দুর্ঘটনাকে অকারণে রহস্যময় করে তোলা হচ্ছে। হয়তো সেদিন এমনিই প্রিন্সেপ ঘাটে বেড়াতে গিয়েছিলেন মিস্টার জিএন। পছন্দের জিনিসখানা হাতে পেয়ে হয়তো বেজায় আনন্দ হয়েছিল। হঠাৎই সাজ জেগেছিল গঙ্গার হাওয়া খাওয়ার। মানুষের মনে কখন যে কি ইচ্ছের উদয় হয়, কেউ কি তা নিখুঁতভাবে বলতে পারে? কিন্তু ওয়াল হ্যাঙ্গিংটা যে মিসিং হয়েছে, এতে তো কোনো সন্দেহ নেই। কে নিল, কেন নিল? অবশ্য এও হতে পারে যে ওয়াল হ্যাঙ্গিংটা নিয়েছে সে হাতের সামনে পেয়েছে বলেই নিয়েছে। মোবাইলটাও হয়তো সেভাবেই গিয়েছে। ডেড বডির কবজি থেকে ঘড়ি খোলা কিংবা পকেট থেকে পার্স সরানোর মতো ঝুঁকিতে সে যায়নি। পুরনো হিজিবিজি ন্যাকড়া ভেবে ওয়াল হ্যাঙ্গিংটা সে হয়তো এতদিনে ফেলেও দিয়েছে। হতে পারে, হতেও তো পারে। ভাবনার মাঝেই ডোরবেলের ঝংকার এবং মেঘ না চাইতেই জল। মিতিন মাসি স্বয়ং হাজির, হাতে ইয়া এক বাক্স, চিকেন মোমোয় ঠাসা। সহেলি মহা আহ্লাদিত, দু গাল ছড়িয়ে বললেন, হঠাৎ এত খাবার কেন রে? পেমেন্ট পেয়েছি। মিতিন মিটিমিটি হাসছে। জাল উইলে রহস্যজাল ফর্দা ফাঁই। বাড়ির ছোট ছেলে শ্রীঘরবাসের বন্দোবস্ত করে এলাম। অবনী দোকানের খাবার দু চক্ষে দেখতে পারেন না, তবে মোমোর প্রতি তার কিঞ্চিত দুর্বলতা আছে। সহেলিকে বললেন, চটপট দুটো বের করো তো, গরম গরম টেস্ট করে দেখি। বড় প্লেটে মোমোর পাহাড় সাজিয়ে দিলেন সহেলি। টপাটপ উড়ে যাচ্ছে। মিতিন একটা মোমোতে লঙ্কা রসুনের চাটনি মাখাতে মাখাতে টুপুরকে প্রশ্ন করল, তারপর মিস ওয়াটসন, তোমার তদন্তের কি হাল? টুপুর বিরস মুখে বলল, ধুৎ, খুন করার কোনো জোরদার কারণই খুঁজে পাচ্ছি না। তার মানে তোর মনে হচ্ছে খুন নয়? বলতে পারো, তবে লিয়াংরা মানতে চাইছে না। পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? হোমিসাইড? ওরা বোধহয় পোস্টমর্টম রিপোর্ট এখনও পায়নি, নইলে তো লিয়াং আমায় বলতো। টুপুর চোখ কোচকালো। আচ্ছা মিতিন মাসি, মিস্টার জিয়েং যদি গাড়ি চাপা পড়েই মারা গিয়ে থাকেন, পোস্টমর্টম কি করে ধরবে এটা খুন? যদি সত্যি ভদ্রলোক রানওভার হয়ে থাকেন তাহলে খুন কিনা বোঝা কঠিন, কিন্তু ভদ্রলোক যে গাড়ি চাপাই পড়েছেন এটা কি এখনও প্রমাণ হয়েছে? কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া গিয়েছে কি? না, তখন তো ওদিকে নির্জন রাস্তা। নির্জন রাস্তায় তো ডেড বডিও ফেলে দেওয়া যায়, তারপর তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে প্রাথমিকভাবে রানওভারের কেসই মনে হবে। তা বটে, কিন্তু কেন? কেনটানো তো পরে ভাবা যাবে। আগে বল, এটা সম্ভব কি সম্ভব না? সম্ভব। অতএব পোস্টমর্টেম রিপোর্ট আগে দরকার। যদি দেখা যায় গাড়ি চাপা পড়াই মৃত্যুর কারণ, তখন সেটা কেউ ইচ্ছে করে করেছে নাকি অনিচ্ছাকৃত সেটা ভাবা যেতে পারে। তার আগে পর্যন্ত গোটা দৌড়টাই বুনো হাঁসের পিছনে ছোটা। অবনী মন দিয়ে মাসিবঞ্ঝির কথোপকথন শুনছিলেন। হালকাভাবে মন্তব্য ছুড়লেন, তার মানে টুপুরের অভিযান বৃথা গেল?
মিতিন হেসে বলল, তা কেন অবনীদা, জীবনের ধন কিছুই যায় না ফেলা। দুদিনের ঘোরাঘুরিতে কিছু অভিজ্ঞতা তো হলো টুপুরের। বটেই তো, টুপুর ঘাড় নাড়ল। একটা চীনা পরিবারকে তো কাছ থেকে দেখা গেল। কি কথা হলো সেখানে? যা বলেছিলাম সেভাবে নোটফোট করেছিস? আস্তে আস্তে টুপুরের পেট থেকে আজকের অভিযানের যাবতীয় বৃত্তান্ত নিপুণভাবে বের করে নিল মিতিন। খানিকক্ষণ চোখ বুজে ভাবল কি যেন, চোখ পিটপিট করে বলল, প্রিন্সেপ ঘাটে মৃত্যু, মানে হেস্টিংস থানার কেস। হ্যাঁ, লিয়াংয়ের বাবা তো হেস্টিংস থানাতেই গিয়েছিলেন। ঠিক আছে, আমি তো ফ্রি হয়েছি, এবার আমি দেখছি। পরশু তোর স্কুল ছুটি আছে না? জন্মাষ্টমী। ওদিন তৈরি থাকিস, তোকে নিয়ে বেরোতে পারি। যে নাম ঠিকানাগুলো টুকে এনেছিস আমায় একটা কাগজে লিখে দে। তোর লিয়াংয়ের কাকার সম্পর্কে ভালো করে খোঁজখবর করি। টুপুর ঘর থেকে কাগজ কলম নিয়ে এলো। দেখে দেখে নামধাম লিখছে। তখনই আবার মিতিনের প্রশ্ন, আচ্ছা টুপুর, তুই বললি মিস্টার ঝিয়েনকে সমাধি দেওয়া হয়েছে বৃহস্পতিবার, অর্থাৎ মৃত্যুর 5 দিন পর। এতদিন দেরি হলো কেন? মর্গে থেকে বডি পেতে কি লেট হয়েছিল? অবনী বললেন, চীনারা একটু দেরি করেই সমাধি দেয় মিতিন। কেন? কারণ এ ব্যাপারে ওদের একটা সংস্কার আছে। চীনাদের ধারণা, মানুষের আত্মা দেহ থেকে বেরিয়ে যতক্ষণ পর্যন্ত না হোয়াংহো নদীর জলে নিজের ছায়া দেখে বুঝতে পারছে সে আর বেঁচে নেই, ততক্ষণ তার দেহ সমাধিতে শোয়ানো উচিত নয়। মারা যাওয়ার পর ডেড বডি তাই 2-4 দিন বরফে রেখে দেয় ওরা। তাই নাকি? এটা তো আমার জানা ছিল না। স্বীকার করছো তাহলে? তোমারও অনেক কিছুই অজানা রয়ে গিয়েছে। অবনী হো হো করে হেসে উঠলেন। আমাদের এই কলকাতায় এখনও কত চীনা বাস করে সে খবরটা রাখো তো? মিতিন বলল, হবে 1000-10। প্রায় 20,000। অবনী হাসিটা ধরে রেখেই বললেন, আমারও এখানকার চীনাদের সম্পর্কে এত নলেজ ছিল না। টুপুর কেসটায় নাক গলিয়েছে দেখে আমার জ্ঞান পিপাসা বেড়ে গেল। ইন্টারনেট ঘেটে ঘেটে ইনফরমেশনগুলো জোগাড় করে ফেললাম। কিছু নলেজ টুপুরকেও পাশ করে দিয়েছি। গুড। মিতিনও হেসে ফেলল। সব তথ্য মগজে ধরে রাখুন, পরে আমাদের কাজে লাগতে পারে। সহেলি চা করতে গিয়েছিলেন। কাপে চিনি নাড়তে নাড়তে ফিরলেন আসরে। ডিশগুলো টেবিল থেকে নামাতে নামাতে বললেন, আর কি মাসি বঞ্চি আবার ধ্যাতাং ধ্যাতাং শুরু করে দাও। টুপুর, তুমি কিন্তু ভুলে যেও না, পুজোর আগে তোমার পরীক্ষা আছে। জানি তো। টুপুর মাকে আর এগোতে দিল না। মিতিনকে বলল, কুশলকেও কিন্তু আমরা সঙ্গে রাখবো। ও এই কেসটায় খুব ইন্টারেস্ট পেয়েছে। ছেলেটা কেমন, বুদ্ধিশুদ্ধি আছে? একটু হামবাক, পেটু, তবে বোকা নয়। থাকুক তাহলে। এবার তো আর তোর পার্থমেশও জয়েন করতে পারছে না। প্রেসে ডিটিপি বসিয়েছে, নিজে নিজেই কম্পোজ করছে। পুজো পর্যন্ত তার নড়াচড়ার উপায় নেই। কুশল নয় তোর পার্থমেশর প্রক্সি দিক। অবনী বলল, তাহা হ্যাঁ, পূজায় বেরোনোটা হচ্ছে তো। পার্থ তো একবার আওয়াজ তুলেই চেপে গেল, আর কোনো সারা শব্দ নেই। সহেলি ঝামড়ে উঠলেন, শুনছো না, বেচারা এখন ব্যস্ত। আহা, ট্রেনের টিকিট কাটতে হবে না? অগাস্ট তো প্রায় শেষ হয়ে এলো। মিতিন ফিক করে হাসল। টুপুরকে বলল, এই তোর বাবাকে বলে দে গোয়েন্দাগিরির প্রথম শিক্ষাটা কি। টুপুর মাথা চুলকালো। কি গো? কোনো কিছু আগে থেকে ধরে নিতে নেই। অবনীদা, আপনি কেন ভাবছেন আমরা ট্রেনেই মুম্বাই যাব? প্লেনেও তো যেতে পারি। সহেলির মুখ হাঁ হয়ে গেল। এরোপ্লেন? আকাশপথে মুম্বাই? কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয়? দুর্ঘটনা কিসে হয় না দিদি? ওভাবে ভাবলে ট্রেন, বাস, ট্রাম, ট্যাক্সি কোনো কিছুতেই তো চড়া যায় না। এমনকি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকলেও তো গাড়ি এসে ধাক্কা মারতে পারে। তার জন্য কি পথে বেরোনো বন্ধ করে দেব? ঠিকই তো, বটেই তো। প্লেনে চড়ার প্রস্তাবে টুপুর টকবক ফুটছে। উত্তেজিতভাবে বলল, মিস্টার ঝিয়েনের কি হলো? তিনি তো বেজায় সাবধানে ছিলেন। তাকেও তো গাড়ি চাপা পড়েই। নো টুপুর, নো। মিতিন আঙুল দোলাচ্ছে। ওই ব্যাপারটায় তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না। মিস্টার ঝিয়েনের মৃত্যুর কারণ এখনও তদন্তের পর্যায়ে। টুপুর অপ্রস্তুত মুখে হাসল। তা ঠিক। রাতে একটা বিদঘুটে স্বপ্ন দেখল টুপুর। শাঁ শাঁ করে একটা গাড়ি ছুটছে। লিয়াংয়ের বাবা দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। গাড়িটা তাকে পিষে দিয়ে শূন্যে উড়ে গেল। পলকে এরোপ্লেন হয়ে গেছে গাড়িটা। পাইলটের সিটে বসে আছে কিউরিও শপের মালিক। এরোপ্লেনের লেজের দিকটায় ঝুলছে একটা হলুদ রঙের ময়লা কাপড়। কুশল, টুপুর আর লিয়াং তাড়া করছে প্লেনটাকে বাতাসে ভেসে ভেসে, অনেকটা কুইডিচ খেলার মতো। হঠাৎই বুদুম আওয়াজ। প্লেনটা দাউ দাউ জ্বলে উঠল। সহেলি বাড়ির ছাদে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। ঘুম ভাঙার পরও ধন্দমাখা মুখে বিছানায় বসে রইল টুপুর। বিটকেল স্বপ্নটার কোনো অর্থ আছে কি? কি হতে পারে? ভবিষ্যতের কোনো আভাস? কাল রাতে বৃষ্টি হয়েছিল জোর, প্রায় ঘণ্টাখানেক।
বর্ষা যেন এবছর গিয়েও যাচ্ছে না, মাঝে মাঝেই জানান দিচ্ছে নিজেকে। সকালবেলা অবশ্য মেঘ কেটে গিয়ে ঝিকমিক করছে রোদ্দুর। বেলা বাড়তে না বাড়তে সূর্যের তাপ রীতিমতো চড়া। একটা বিচ্ছিরি চিটচিটে গরমে প্রাণ আইঢাই। 11:45 নাগাদ বেগবাগানের মোড়ে এসে থামল মিতিনের গাড়ি। নিজের নয়, ভাড়ার। সারাদিনের জন্যে আজ গাড়িটা নিয়েছে মিতিন। এতে নাকি ঘোরাঘুরির সুবিধে হয়। গাড়ি থেকে নামতে নামতে টুপুর বলল, ইস, প্রথমেই আজ ওই লোকটার মুখ দেখতে হবে। কুশল বলল, আমাকে দেখলে আবার চটে যাবে নিঘাত। সেদিন এমন ক্রস করা শুরু করেছিলাম। মিতিন বলল, আজ কিন্তু তোমরা চুপ থাকবে, যা প্রশ্ন করার আমিই করব। অ্যান্ড ওয়ান মোর থিং, আমার কোনো প্রশ্নেই অবাক হবে না। কিউরিও শপ খুলেছে মাত্র। দোকান মালিক আজ একা নন, একজন কর্মচারীও রয়েছে। ডাস্টার বুলিয়ে ঝাড়পোছ করছে কাঁচের শোকেস। আর মালিক ছোট্ট একটা গণেশের মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে। ঢুকেই মিতিন গলা খাকারি দিল, এই যে মিস্টার, শুনছেন? ঘুরে মিতিনকে দেখে ঠোঁটে একটা হাসি ফুটবো করছিল, কিন্তু পাশে দুই ল্যাংবোটকে দেখে ভদ্রলোকের মুখটা কেমন ভেটকে গেল। কপালে একরাশ ভাঁজ ফুটিয়ে বলল, ইয়েস, আমি 3rd আই থেকে আসছি। ভ্যানিটি ব্যাগ খুলে ভিজিটিং কার্ড বের করে বাড়িয়ে দিল মিতিন। আমি একজন লাইসেন্সড প্রাইভেট ডিটেকটিভ। কার্ডটায় চোখ বুলিয়ে কাউন্টারের কাঁচের তলায় রেখে দিলেন ভদ্রলোক। কপালের ভাঁজ সামান্য হালকা করে বললেন, আমার কিন্তু নতুন করে কিছু বলার নেই, কিন্তু আমাদের কৌতূহল যে মেটেনি মিস্টার। আমি স্বপন দত্ত। আপনি মিস্টার দত্ত বলতে পারেন, অথবা স্বপনবাবু। বাবুই ভালো। মিতিন আলগা হাসল। আমি আপনার বেশি সময় নেব না, জাস্ট 2-4টে প্রশ্ন। বলুন, চটপট। মিস্টার জিএন, মানে যে চীনা ভদ্রলোকটির অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। অস্বাভাবিক বলছেন কেন? স্বপনবাবুর গলায় ঠাট্টার সুর। কলকাতার রাস্তায় গাড়ি চাপা পড়া তো অত্যন্ত স্বাভাবিক ঘটনা। মিস্টার জিএন গাড়ি চাপা পড়ে মারা যাননি স্বপনবাবু? যা, কি বলছেন? তাহলে কি করে মারা গিয়েছেন? সেটা আপাতত না জানলেও চলবে। তাছাড়া বলার হয়তো প্রয়োজনও নেই। মৃত্যুর কারণটা হয়তো আপনার জানাই আছে। আমি কি করে জানব? সে তো সময়ই বলে দেবে। স্বপনবাবু বেশ ভ্যাবাচাকা খেয়েছেন। কুশল আর টুপুরও মুখ চাওয়াচাই করছে। একটা বিস্ময় ঠেলে উঠতে চাইছিল টুপুরের গলায়, কোনো ক্রমে সেটাকে চাপা দিল টুপুর। মিতিন টুল টেনে বসেছে। দোকানটায় চোখ বোলাতে বোলাতে বলল, হ্যাঁ, যে কথা হচ্ছিল, মিস্টার জিএন আপনার এখান থেকে যে বস্তুটি কিনে নিয়ে গিয়েছিলেন, আর কেউ কি সেটা কখনো কিনতে এসেছিল? অন্য কোনো কাস্টমার? আমি তো আগে দোকানে ওটা টাঙাইনি, সুতরাং আর কারো? ভালো করে ভেবে বলুন, উত্তরটা কিন্তু খুব ভাইটাল। একটু ভাবার চেষ্টা করে স্বপনবাবু বললেন, মনে পড়ছে না। মন্টু, ওই ঝঞ্ঝাটে ওয়াল হ্যাঙ্গিংটা কিনতে আর কেউ এসেছিল নাকি রে? কর্মচারীটি গোল গোল চোখে তাকিয়েছিল। আমতা আমতা করে বলল, একজন বোধহয় এসেছিল। আপনি বেচবেন না বলেছিলেন বলে তাকে হাঁকিয়ে দিয়েছিলাম। কবে এসেছিল? কখন? এবার স্বপনবাবুর গলায় বিস্ময়। আমাকে বলিসনি তো? আপনি সেদিন তাড়াতাড়ি সন্ধেবেলায় চলে গেলেন, পরদিন আমার আর মনে ছিল না। দেখছেন তো কাণ্ড, আমাকে কেমন অড পজিশনে ফেলে। স্বপনবাবু গজগজ করছেন। বিরক্ত গলায় মন্টুকে জিজ্ঞেস করলেন, কবে এসেছিল বলতো? ওই জিএনবাবু দোকানে ঘুরে যাওয়ার আগে না পরে? পরে। মন্টু ঘাড় চুলকোলো। হ্যাঁ, পরেই হবে। এবার মিতিনের প্রশ্ন করার পালা। তিনিও কি চাইনিজ? না, বাঙালি। চেহারা মনে আছে? খেয়াল নেই। রোজ এত কাস্টমার আসে, তবে প্যান্ট শার্ট পরা ছিল। ফর্সা, কালো, চোখে চশমা, টাক মাথা? একদমই মনে নেই ম্যাডাম। দেখলেও মনে পড়বে না হয়তো। কী যে বলি। অলরাইট, আপনি কাজ করুন। মিতিন আবার স্বপনবাবুতে ফিরল। হেসে বলল, প্রথম প্রশ্নটা তো গুবলেট হয়ে গেল। যাকগে, এবার নেক্সট। মিস্টার জিএন যেদিন আপনার দোকান থেকে জিনিসটা কিনলেন, সেদিনটার কথা আপনার স্মরণে আছে তো? মোটামুটি। উনি অ্যারাউন্ড 2:45 এসেছিলেন। ওয়াল হ্যাঙ্গিংটা প্যাক করে দিলাম। 2-3 মিনিটের মধ্যেই উনি দোকান থেকে বেরিয়ে গেলেন। বাহ, আপনার মেমারি তো বেশ শার্প। এবার বলুন তো, মিস্টার জিএন বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু করে সন্ধে 7টা অবধি আপনি কোথায় ছিলেন? দোকানেই ছিলাম। আর কোথায় যাব? ভালো করে ভেবে বলুন। আমি কিন্তু আপনার স্টেটমেন্ট ভেরিফাই করব। এতক্ষণে স্বপনবাবুকে একটু থতমত দেখালো। একটুক্ষণ নাক কুচকে থেকে বললেন, ও হ্যাঁ, মনে পড়েছে। সেদিন মন্টু আসেনি তো? আমার একটা জরুরি কাজ ছিল, তাই দোকান বন্ধ করে বেরোতে হয়েছিল। কী কাজ জানতে পারি? আপনাকে বলবো কেন? আমার পার্সোনাল কাজ থাকতে পারে না? অবশ্যই পারে।
তবে মিস্টার ঝিয়েনের মৃত্যুটা তো আপনার দোকান থেকে বেরোনোর পর হয়েছে। আমাকে না বলতে চাইলে ক্ষতি নেই, তবে পুলিশ কিন্তু বের করে নেবে। স্বপনবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। আবার পুলিশ আসবে কি? কেন? বারে ডেথটা যদি সিম্পল রান ওভার না হয়, পুলিশ সবাইকে একটু বাজিয়ে বাজিয়ে দেখবে না? সকাল সকাল একই শুরু করলেন বলুন তো? স্বপনবাবুকে এবার রীতিমতো বিপর্যস্ত দেখালো। একটুক্ষণ থম মেরে থেকে গোমরা মুখে বললেন, ব্যাংকে গিয়েছিলাম। কোন ব্যাংক সেটাও জানাতে হবে? স্টেট ব্যাংক, থিয়েটার রোড ব্রাঞ্চ। লোকটা ডাহা মিথ্যে কথা বলছে। টুপুরের জিভ নিষ্পিস করছিল, ফস করে মুখ দিয়ে বেরিয়ে গেল। কিন্তু সেদিনটা তো ছিল শনিবার, স্যাটারডেতে 3টের পর ব্যাংকে তো কাজ হয় না। নিতিন বলল, দেখছেন তো, স্কুলের ছেলেমেয়েরাও জানে, এত সিলি মিথ্যে কথা বলার কোনো মানে হয়? স্বপনবাবু এবার পুরোপুরি কাহিল, মিনমিন করছেন। বিশ্বাস করুন মিস্টার ঝিয়েনবাবুর মৃত্যুর ব্যাপারে আমি কিছু জানি না। আপনি কোথায় গিয়েছিলেন সম্ভবত সেটা আমি জানি, এবং সে জায়গাটা বোধহয় প্রিন্সেপ ঘাট থেকে খুব দূরেও নয়। কি বলেন? ভীষণ চমকেছেন স্বপনবাবু। কাঁপা কাঁপা গলায় বলেন, আপনি আমাকেই খুনি ঠাউরালেন নাকি? বললাম তো, টাইম উইল টেল। মিতিনের মুখ ভাবলেশীন, নীরসভাবে বলল, আশা করি এর পরের প্রশ্নের উত্তরটা আমাকে ঠিকঠাক দেবেন। আপনি ভুল করছেন ম্যাডাম, আমি কিন্তু খারাপ লোক নই। মিতিন কথাটাকে আমল দিল না। বলল, আমি ওয়াল হ্যাঙ্গিংটার হিস্ট্রি ডিটেলে জানতে চাই। আপনার কাছে কোত্থেকে এলো, কিভাবে এলো? আমি তো আগের দিনই ওদের বলেছি। কুশল আর টুপুরকে দেখালেন স্বপনবাবু। ওটা আমার বাড়িতেই ছিল। হঠাৎ তাহলে দোকানে নিয়ে এলেন কেন, তাও মাত্র 1-2 মাস আগে? সত্যি বলবো, বিশ্বাস করবেন তো? শুনি। ওই জিনিসটা আগে আমি দেখিনি। কিছুদিন আগে পুরনো বাক্স প্যাঁটরা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই চোখে পড়েছিল। পরিষ্কার হলো না আপনার বাড়িতে ছিল, অথচ আগে দেখেননি। তাহলে আরেকটু খুলে বলি, আমরা এখন থাকি ভবানীপুরে, যদুবাবুর বাজারের কাছে। তবে আমাদের আদিবাড়ি বজবজে। ওখানে আমাদের পৈতৃক বাড়িটা রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই বছর 10 আগে বিক্রি করে দেওয়া হয়। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার এই দোকানের মূলধনের মেজর পোর্শন এসেছিল ওই টাকার ভাগ থেকে। ও বাড়ির বড় বড় ফার্নিচারগুলো নিলাম ঘরে দিয়ে দেওয়া হয়, আর কিছু দরকারি অদরকারি মাল আমরা জ্যাঠতুতো খুঁড়তুতো ভাই বোনরা ভাগাভাগি করে নিই। তখনই বোধহয় ওটা কোনো ট্রাঙ্কে করে এসে গেছিল আমাদের বাড়িতে। যে পুরনো ট্রাঙ্কে ওটা পাওয়া যায়, সেই ট্রাঙ্কটা রাখা ছিল আমাদের ভবানীপুরের বাড়ির চিলেকোঠায়। সম্প্রতি ঘরটা সাফ করাচ্ছিলাম, তখনই জিনিসটা দেখে ভারী চোখে লেগে গেল। দোকান ডেকোরেট করার জন্য এনে টাঙিয়ে দিলাম। কিন্তু বিক্রি করতে চাইছিলেন না কেন? তার অবশ্য একটা কারণ আছে। আমার বাবা, 81 বছর বয়স, আমার সঙ্গেই থাকেন। ওয়াল হ্যাঙ্গিংটা সেল করতে আমাকে নিষেধ করেছিলেন ফর সেন্টিমেন্টাল রিজনস। কীরকম? আমাদের এক পূর্বপুরুষ, কত পুরুষ আগে বাবাও জানেন না, তবে অনেক। আমাদের ঠাকুরদা গোছের কেউ একজন নাকি বিখ্যাত ডাক্তার ছিলেন। তিনি এক চাইনিজকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচান। সেই চীনাটিই নাকি আমাদের ওই ডাক্তার পূর্বপুরুষকে ওয়াল হ্যাঙ্গিংটা প্রেজেন্ট করেছিল। আমি অবশ্য এত গল্প জানতাম না, বাবাই বললেন। উনি জিনিসটা দেখা মাত্র চিনতে পেরেছিলেন। ইনফ্যাক্ট ওয়াল হ্যাঙ্গিংটা কার আঁকা বাবা সেই নামটাও বলেছিলেন আমাকে। অ্যান্ড স্ট্রেঞ্জলি ঝিয়েনবাবুও ওটা দেখে ওই রকমই একটা নাম বলেছিলেন। কী নাম? দাঁড়ান, আমি মনে রাখতে পারি না। সোমবার এই ছেলেমেয়েগুলো ঘুরে যাওয়ার পর আবার কোনো বখেরা হতে পারে ভেবে বাবার কাছ থেকে ফের জেনে নিয়েছি। স্বপনবাবু পকেট থেকে পার্স বের করলেন, হাতড়ে হাতড়ে বের করলেন একখানা চিরকুট। চোখে চশমা লাগিয়ে পড়লেন, মো ই টং। মিতিন লিখে নিল নামটা, হেসে বলল, থ্যাংক ইউ। স্বপনবাবুর চোখ মুখ সামান্য উজ্জ্বল হয়েছে। বললেন, দেখছেন তো ম্যাডাম, কোনো কিছুই গোপন করা আমার উদ্দেশ্য নয়। এখনও পর্যন্ত যা বললেন তাতে কিন্তু প্রমাণ হয় না আপনি নির্দোষ। যাকগে, একটা ইনফরমেশন কিন্তু এখনও পাইনি। বাবা বারণ করা সত্ত্বেও আপনি জিনিসটা বেচলেন যে বড়। উনি বারবার এসে চাইছিলেন, শুধু সেই কারণে। এবার আর জবাব নেই। মিতিনকে একবার আর চোখে দেখে মাথাটা নামিয়ে নিয়েছেন স্বপনবাবু। অস্ফুটে বললেন, ভাবলাম ফালতু ফালতু টাকাটা এসে যাচ্ছে, শনিবার টাকাটার খুব দরকার ছিল। মিতিন বাঁকা হেসে বলল, লাভ হয়েছিল টাকাটা পেয়ে? এবারও উত্তর নেই। স্বপনবাবুর মাথা আর উঠছেই না। মিতিন মৃদু গলায় বলল, ওকে, আজ তাহলে চলি, প্রয়োজন হলে আবার আসবো কিন্তু। রাস্তায় এসে কুশল বলল, দেখেছিস তো টুপুর, আমি সেদিনই বলেছিলাম লোকটা সুবিধের নয়। টুপুর বলল, তাই তো মনে হচ্ছে, নইলে মিতিন মাসি এতক্ষণ ধরে জেরা করে। ভাড়া গাড়িটা বেশ খানিকটা দূরে পার্ক করা আছে। সেদিকে এগোতে এগোতে মিতিন বলল, আমি তো ক্রস করলাম খুনের মোটিভ জানতে। সিধে আঙুলে ঘি উঠবে না বলে একটু ভয় দেখাতে হলো। টুপুর বলল, কিন্তু আঙ্কেল ঝিয়েন খুনই হয়েছেন তুমি বুঝলে কি করে?
ওরে গাধা, আদৌ কোনো খবর না নিয়ে আমি এগোই নাকি? হেস্টিংস থানা, লালবাজার 2 জায়গাতেই আমার যোগাযোগ করা হয়ে গিয়েছে। আর আমার সংশয়টাই সত্যি। পোস্টমর্টম রিপোর্ট বলছে মৃত্যুর কারণ কার অ্যাক্সিডেন্ট নয়, হেড ইনজুরি। অর্থাৎ মাথায় আঘাত করে মিস্টার ঝিয়েংকে আগে মারা হয়েছিল, তারপর বডিটা ওখানে ফেলে দিয়ে তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়। কি সর্বনাশ! লিয়াংরা খবরটা পেয়েছে? পেয়ে যাবে, কিংবা হয়তো পেয়ে গিয়েওছে। কুশল উত্তেজিতভাবে বলল, কে খুন করলো? ওই স্বপন দত্ত নিশ্চয়ই। আশঙ্কা কম, লোকটার খুন করার মতো সাহস আছে বলে মনে হয় না। তাছাড়া মোটিভটাও তেমন জোরালো নয়। ওয়াল হ্যাঙ্গিংটার মূল্য সম্পর্কে ধারণা থাকলে স্বপন দত্ত থোড়াই ওটাকে বেচত। লোকটা লোভী, নেশারু। তবে খুন? কুশল বলল, কিন্তু মাসি, তুমিই যে বললে ও সেদিন প্রিন্সেপ ঘাটের কাছাকাছি ছিল। মিতিনের ঠোঁটে রহস্যের ঝিলিক। তা ছিল, তবে গঙ্গার ধারে নয়, রেসের মাঠে। 10,000 টাকা পেয়ে দোকান বন্ধ করে রেস খেলতে চলে গিয়েছিল। টুপুর বিস্মিত গলায় বলল, এত খবর তুমি জানলে কি করে? ওহে মিট ওয়াটসন, কতবার বলেছি না, গোয়েন্দাগিরি করতে গেলে চোখ কান খোলা রাখতে হয়। স্বপন দত্তর কাউন্টারে কাঁচের নিচে রেসের বই পড়েছিল, দেখেছিস? শৌখিন রেসুরেরা বই কেনে না, যারা নিয়মিত যায় তাদের কাছেই ওই বই থাকে। রেসুরে লোক শনিবার করকরে 10,000 টাকা পেলে দোকান টোকান শিখে তুলে আর কোথায় বা যেতে পারে। একে একে 2 করে ওটা মিলিয়ে দিয়েছি। আর তাতে কেমন কাজও হলো বল? হুড়মুড় করে পেটের কথা সব বেরিয়ে এলো। আমি তো তাও অল্পেই ছাড়ান দিলাম। এরপর পুলিশ ওকে যা ভোগাবে, তুলে নিয়ে গারদেনা পুড়ে দেয়। মিতিনের সঙ্গে সঙ্গে গাড়িতে গিয়ে বসেছে টুপুর আর কুশল। টুপুর জিজ্ঞেস করলো, এবার কোথায়? বাড়ি? সামনের সিটে বসে মুচকি হাসল মিতিন। ধুত, সবে তো কলির সন্ধে, এখন আমরা যাব ঢাকুরিয়ায়। তোমার বাড়ি? না, বাসব সমাদ্দারের বাড়ি, আমাদের দাসপাড়ায়। কাকে চাই? মিস্টার বাসব সমাদ্দার, আই মিন ডক্টর সমাদ্দার। এখন দেখা হবে না, উনি কাজে বসেছেন। একটা জরুরি দরকার ছিল যে। কাল আসবেন সকাল 9টায়। পড়াশোনায় বসে গেলে উনি কারোর সঙ্গে দেখা করেন না। কাজের মেয়েটি মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছিল, তার আগেই মিতিন চৌকাঠে পা গলিয়ে দিয়েছে। মেয়েটি রুক্ষ স্বরে বলল, আপনারা জোর করে ঢুকবেন নাকি? ধরো তাই। মিতিনের স্বরও কড়া। গিয়ে বলল, আমরা থানা থেকে আসছি। কথাটা যেন বিশ্বাস হলো না মেয়েটির। 3 আগন্তুককে আপাদমস্তক জরিপ করে বলল, ভেতরে ঢুকবেন না, এখানেই দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসি। উঁকি দিয়ে বাইরের ঘরখানা দেখে নিল টুপুর। ভারী আগোছালো, কালচিটে হয়ে যাওয়া বেতের সোফা যেমন তেমন ছড়িয়ে আছে। মেঝেতে গড়াগড়ি খাচ্ছে বই। তক্তাপোষের পাশেও বইয়ের স্তূপ। জানলায় পাতলা পাতলা মলিন পর্দা। দেওয়ালের কোনায় কোনায় ঝুল। কোনো অধ্যাপকের ঘর এমন ছ্যাঁতাপ্যাঁতা হয়? কাজের মেয়েটি ফিরেছে। পিছনে কুচকুচে কালো গাট্টাগোট্টা এক মানুষ। মাথার চুল ধবধবে সাদা, চোখে মোটা ফ্রেমের চশমা। দূর থেকেই হাঁক ছাড়লেন, তোমরা পুলিশের লোক? ভাঁওতা দেওয়ার জায়গা পাওনি? মিতিন মিষ্টি করে হাসল, আমরা হাফ পুলিশ স্যার, আমি একজন তা আমার কাছে কি মনে করে? মিস্টার ঝাওঝিয়েনের ব্যাপারে একটু কথা বলতে এসেছিলাম। তার ব্যাপারে আবার কি কথা? সে তো মরে ভূত হয়ে গিয়েছে। কি কর্কশ লোক রে বাবা, এই রকমভাবে কেউ মৃত মানুষ সম্পর্কে বলে? মিতিনের অবশ্য হেলদোল নেই, নরম করেই বলল, মিস্টার ঝিয়েনের মৃত্যুটা তো আনন্যাচারাল। তাই জানি, গাড়ি চাপা পড়েছে। সব সময় যে লোক ভাবের ঘরে থাকে তার এই পরিণতিই হয়। ভাবের ঘরে মানে? উনি তো যথেষ্ট সাবধানী লোক ছিলেন। তা হবে, আমি তো দেখতাম সর্বদা আজব আজব থিওরিতে বুঁদ হয়ে আছে। একদিন ধরে হিস্টোরিয়ানাররা, অ্যানথ্রোপলজিস্টরা যা বলেছে সবই নাকি ভুল। দুনিয়ার সব কিছু নাকি চীনেরাই আগে করেছে। হ্যাঁ, যত সব। আমি মিস্টার ঝিয়েনের সম্পর্কেই আর একটু ডিটেলে জানতে এসেছিলাম। যা বলার তা তো বলেই দিলাম, আর কিছু জানি না। তবু স্যার, আপনারা তো একসঙ্গে ন্যাশনাল লাইব্রেরিতে বসতেন। একসঙ্গে নয়, আমি গেলে ও ফেউয়ের মতো পিছনে লেগে থাকতো। আপনার সঙ্গে মিস্টার ঝিয়েনের কতদিনের পরিচয়? বছর 2 আমেরিকার কোথায় কারা প্রথম কলোনি বানিয়েছিল তাই নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে আমার একটা লেকচার ছিল, সেখানেই ও যেচে এসে আলাপ করে। বাসব সমাদ্দারের গলা ঘর ঘর করে উঠল। প্রথমে ভেবেছিলাম জ্ঞান পিপাসু, পরে দেখলাম টেরা বাঁশ, নিজের মতো থেকে এক চুল নড়বে না এবং অন্যকেও সেটা মানাতে চাইবে। শুনছিলাম উনি নাকি প্রায়ই রাতে আপনাকে ফোন করতেন। বাজে কথা, মাঝে মাঝে করতো। আমি ওকে সাপ বলে দিয়েছিলাম, তোমার চীনে অহমিকা তুমি ছাড়ো, নচেত আমার কাছে আর ফেরার চেষ্টা করো না। উনি কি আপনাকে একটা ওয়াল হ্যাঙ্গিংয়ের ব্যাপারে কিছু বলেছিলেন?
যত সব গুলগাপ্পি, আমি ওর কথা বিশ্বাসই করিনি। শুভ্র চুলে আঙুল চালাচ্ছেন বাসব সমাদ্দার। হঠাৎই কটকট করে তাকালেন। এই, এবার তোমরা যাও তো, ফালতু বকবক করার সময় আমার নেই। বি পেশেন্স ডক্টর সমাদ্দার। মিতিনও ফের গলা রুক্ষ করেছে। আপনাকে একটা কথা বলে রাখা দরকার। মিস্টার জিএন কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যাননি, ওকে মার্ডার করা হয়েছে। ওর চেনা পরিচিত সকলকেই আমরা সন্দেহের তালিকায় রেখেছি, আপনিও কিন্তু তার বাইরে নন। কিমাশ্চর্যম! বাসব সমাদ্দার হঠাৎই শান্ত হয়ে গেলেন। তার পুরু ঠোঁটের ফাঁকে এক টুকরো হাসি ফুটে উঠল। ঠান্ডা গলায় বললেন, তাহলে তো আমি আর একটি কথাও বলবো না, তোমরা এসো। মিতিনও ছাড়ার পাত্রী নয়, ততোধিক শীতল গলায় বলল, তার মানে আপনি আরও কিছু বলতে পারতেন? বাসব সমাদ্দার পিছন ঘুরে ভারী পায়ে ভেতরে চলে গেলেন। যেতে যেতেই বললেন, রত্না, দরজায় ছিটকেনি তোল, আর কোনো টিকটিকি গিটগিটি যেন আমায় বিরক্ত করতে না পারে। একতলা বাড়িটার বাইরে এসে টুপু ঝেঁজে উঠল। কি অভদ্র লোক রে বাবা, একটু বসতে পর্যন্ত বলল না। কুশল আহত গলায় বলল, লোকের বাড়ি গেলে অন্তত এক গ্লাস জল তো খাওয়ায়। মিতিন বলল, সহবত জ্ঞান নেই, তবে লোকটা ইন্টারেস্টিং। টুকুস টুকুস করে কিছু খবর তো বের করা গেল। সেটাও বললেন কি রেগে রেগে। রাগের অনেকটাই লোক দেখানো। ইচ্ছে মতো স্নায়ু কন্ট্রোল করার ক্ষমতা আছে প্রফেসর সাহেবের। এই ধরনের মানুষেরা সাংঘাতিক ক্লেভার হয়। ইনি মিস্টার জিএনকে সমাধি দেওয়ার দিন গিয়েছিলেন না? কুশল গাড়ির দরজা খুলতে খুলতে বলল, হ্যাঁ, লিয়াংরা তো তাই বলল। বোঝো তাহলে। একদিকে কথা শুনে মনে হচ্ছে মিস্টার জিএনের নাম শুনতে পারেন না, ওদিকে তার ফিউনারেলে প্রেজেন্ট। টুপুর ফুট কাটল। ওকে কিন্তু আরেকটু টোকা দিয়ে দেখলে পারতে, মিতিন মাসি। কিন্তু এখন যে পেটে ইঁদুররা টোকা দিচ্ছে রে। চল আমার বাড়িতে গিয়ে আগে খাওয়া দাওয়াটা সারি। কি মেনু গো? দেশি মোরগের ঝোল আর ভাত। কুশল সিটে বসেই লাফিয়ে উঠল, ওয়াও! একটু তাড়াতাড়ি সন্ধে নেমেছে আজ। দুপুর পর্যন্ত দিব্যি রোদ ছিল, তারপর আবার মেঘ জমতে শুরু করেছে আকাশে। তড়িঘড়ি গা ঢাকা দিয়েছেন সূর্যদেব। তাপ এখন অনেক কম, বাতাসে যেন কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব। সারাদিন চটচটে গরমের পর বাতাসটা ভালোই লাগছিল টুপুরের। সিটে হেলান দিয়ে বলল, মিতিন মাসি, এবার কি সিমলাই পাড়া? মিতিনের চোখ জানলার বাইরে, গভীর মনোযোগে ভাবছিল কি যেন। হালকাভাবে বলল, কুশল সামনের সিটে ঘাড় ঘুরিয়ে তাকালো। তরুণ বসুকে তোমার কেমন লাগলো মিতিন মাসি? ডক্টর সমাদ্দারের একেবারে উল্টো টাইপ না? মিতিন নিচু স্বরে বলে উঠল, খুবই ঠান্ডা মানুষ। টুপুর বলল, একটু বেশিই ঠান্ডা, তবে আঙ্কেল জিএনের মৃত্যুতে বড়ই মর্মাহত। কুশল বলল, ওর কাছে যাওয়াটা কিন্তু বেকার হলো। আঙ্কেল জিএনের ব্যাপারে নতুন কিছুই জানা গেল না। আপ্যায়নটা অবশ্য মন্দ হয়নি। ওয়াল হ্যাঙ্গিংয়ের ব্যাপারে একটা পয়েন্ট কিন্তু পাওয়া গেছে। কি বলতো? যা বাবা, এর মধ্যে ভুলে গেলি? মিষ্টি সাটানোর সময় তোর কি কোনো দিকে মন থাকে না? এই, আওয়াজ দিস না কিন্তু। তুইও দুটো সন্দেশ একটা রসগোল্লা খেয়েছিস, সেটাও নেহাত কম নয়। তুইও খা না যত খুশি, আনমাইন্ডফুল হোস কেন? টুপুর গলা নামালো। তরুণবাবু বলছিলেন, স্বপন দত্তর কাছ থেকে কালেক্ট করা নামটা নাকি রিয়েল হতেও পারে। ওই নামে একজন শিল্পী নাকি সত্যিই ছিলেন 15th সেঞ্চুরিতে। চীনে তখন মিং বংশের রাজত্ব চলছে। অবশ্য সঙ্গে সঙ্গে উনি আর একটা কথাও বললেন, গবেষকরা নাকি অনেক সময় ফেক জিনিসকে মূল্যবান বলে ভুল করেন। ইতিহাসে তো নাকি আকছার এরকম ঘটনা ঘটছে। কুশল সন্দিগ্ধ স্বরে বলল, তার মানে ওয়াল হ্যাঙ্গিংটাও জালি নাকি? কি জানি, উনি তো ওয়াল হ্যাঙ্গিংটাকে খুব একটা গুরুত্ব দিলেন না। হ্যাঁ, বলছিলেন বটে, আঙ্কেল জিএনের খুন হওয়ার সূত্র নিঘাত চীনে পাড়াতেই লুকিয়ে আছে। তাহলে তো মহা মুশকিল। লিয়াংয়ের রিলেটিভদেরও ধরে ধরে জেরা করতে হয়, কিন্তু কেসটা আস্তে আস্তে বেশ জটিল হয়ে যাচ্ছে। ভাড়া গাড়ি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে উত্তরমুখ ছুটছে। এবার ভিআইপি রোডে পড়ে লেকটাউন ভেদ করে ঢুকবে পাইকপাড়ায়। সিমলাইপাড়া লেন নাকি পাইকপাড়ায়, মিতিন মাসি চেনে। কুশল বেশিক্ষণ চুপচাপ থাকতে পারে না, আপন মনেই বলে উঠল, তরুণবাবু কিন্তু বেশ মালদার। কি ঘ্যামা ফ্ল্যাট, দারুণ সাজানো ড্রয়িং রুম, ওয়ালে প্লাজমা টিভি। বাসব সমাদ্দারের বাড়ির সঙ্গে আকাশ পাতাল তফাৎ। টুপুর সায় দিল, তরুণবাবুর গাড়িটাও বিদেশি, রংটা কি সুন্দর, হাঁসের দানার মতো ধপধপে সাদা। গাড়ি তুই কখন দেখলি? আশ্চর্য, তুই কি অন্ধ নাকি? আমরা রওনা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে তো উনিও বেরোলেন, আমাদের গাড়ির পাশ দিয়েই গেলেন, নিজেই ড্রাইভ করছিলেন, পাশে মিশেষ। মনে হয় খানদানি বড়লোক। এখনও ওল্ড বালিগঞ্জে এরকম বনেদি পরিবার অনেক আছে, তাই না মিতিন মাসি? অনেকক্ষণ পর মিতিনের গলা পাওয়া গেল, তোদের দেখছি তরুণবাবুকে খুব পছন্দ হয়েছে। স্বাভাবিক,
কি ভদ্র ব্যবহার, এতটুকু অহংকার নেই। টুপুরের স্বরে মুগ্ধতা। তুমি বলো, তরুণবাবু তো বাসববাবুর চেয়ে কম পণ্ডিত নন, কিন্তু কোনো খিটকেলপনা করলেন কি? তারপর ধরো সামনের মাসেই উনি বিদেশে সেমিনার অ্যাটেন্ড করতে যাচ্ছেন, অথচ সে খবরটাও কত বিনয়ের সঙ্গে জানালেন। ঠিক একটা কথা বলি মিতিন মাসি, কুশল গলা ঝাড়ল, আমার মনে হয় তরুণবাবুর অ্যাডভাইসটাই আমাদের শোনা উচিত। লিয়াংদের পরিবারের মধ্যেই বোধহয় কোনো গণ্ডগোল আছে। একটা ডিটেকটিভ উপন্যাসে পড়েছিলাম, এক চীনা পরিবারেরই কোনো জ্ঞাতি ভাই 3 পুরুষ আগের ঝগড়ার ঝাল মেটাতে। আমি কোনো আশঙ্কাই উড়িয়ে দিচ্ছি না কুশল, মিস্টার জিএনের স্কুলেও একবার আমাদের যেতে হবে। যত বেশি ডেটা হাতে আসবে সত্যের কাছে পৌঁছতে তত সুবিধে। তবে আপাতত শিবতোষ রায়কে তো মিট করে আসি। সিমলাই পাড়ায় শিবতোষ রায়ের বাড়ি খুঁজতে কোনো সমস্যাই হলো না। পাড়ার সবাই তাকে চেনে। একজনকে জিজ্ঞেস করেই পৌঁছানো গিয়েছে গন্তব্যস্থানে। শিবতোষ রায় বাড়িতেই ছিলেন, মিতিনদের জন্যই অপেক্ষা করছিলেন। বাসববাবুর বাড়িতে অভ্যর্থনার বহর দেখে মিতিন আর ঝুঁকিতে যায়নি। আগেই ফোনে সময় চেয়ে নিয়েছিল শিবতোষবাবুর কাছ থেকে। বেল বাজাতে তিনি নিজেই দোতলা থেকে নেমে দরজা খুলেছেন। মিতিন হাত জোর করে নমস্কার করল ভদ্রলোককে। স্মিত হেসে শিবতোষবাবু বললেন, আমি কিন্তু আপনাকে একটু একটু চিনি। কিভাবে? আপনার একটা কেস ডিটেকশন কাগজে খুব মন দিয়ে পড়েছি। সেই যে শ্বশুর পুত্রবধূকে টাকার জন্যে ব্ল্যাকমেল করত, সে তো প্রায় 4 বছর আগের ঘটনা। আপনার মনে আছে? সাল, তারিখ, নাম, ঘটনা এসব মনে রাখাই তো আমাদের পেশা। আসুন, ভেতরে আসুন। একতলাতেই ড্রয়িং রুম। বাসববাবুর মতো আগোছালোও নয়, আবার তরুণবাবুর মতো ঘ্যামচাকও নয়, ছিমছাম। ঘরের আসবাবপত্র পুরনো ধাঁচের হলেও পরিচ্ছন্ন। দেয়ালে গাঁথা কাঁচের আলমারিতে শুধু ইতিহাসের বই নয়, বঙ্কিম, রবীন্দ্র, শরৎ রচনাবলীও দৃশ্যমান। টুপুররা সোফায় বসতে না বসতেই শরবত এসে গেল। শিবতোষবাবু বসেছেন টুপুরদের উল্টো দিকে। বয়স বড়জোর বছর 50। রোগা, লম্বা চেহারা, গায়ের রং তামাটে, সরু একখানা গোফও আছে, শুয়োপোকার মতো। মিতিনদের শরবত শেষ হওয়ার জন্যে অপেক্ষা করছিলেন ভদ্রলোক। গ্লাস খালি হতেই বললেন, বলুন ম্যাডাম, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? মিতিন ঝুঁকে বসল। ফোনেই তো বললাম, মিস্টার জিএনের সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। শিবতোষবাবু 2-1 সেকেন্ড চোখ বুজে থেকে বললেন, আমার সঙ্গে জিএনের আলাপ বছর 5 আগে, ন্যাশনাল লাইব্রেরিতে। আমি কুবলাই খাঁর ওপর একটা বই খুঁজছিলাম, পাচ্ছিলাম না। রোজই শুনতাম কে একজন যেন ইস্যু করে নিয়ে রিডিং রুমে চলে গিয়েছে। খুঁজে খুঁজে দেখি জিএন। বইটাকে ও নিজের কাজে রেফারেন্স হিসাবে ইউজ করছিল। সেদিন থেকেই পরিচয়। আমাদের দুজনেরই গবেষণার বিষয় বেশ লিঙ্ক ছিল, তাই মোটামুটি জমেও গেল। আপনি কী নিয়ে কাজ করছেন? বর্তমানে আমার বিষয় চীনের উপর বিদেশি আক্রমণের প্রভাব। টাইম টু টাইম বহু বহিরাগতই তো চীন আক্রমণ করেছে, তাতে চৈনিক সংস্কৃতির ওপর কী ধরনের প্রভাব পড়েছে। আর মিস্টার জিএন, চীনারা কীভাবে বহির্বিশ্বে ছড়িয়েছে, ভেরি ইন্টারেস্টিং। জিএন অনেক ভালো ভালো তথ্য জোগাড় করেছিল, যত্ন করে সিস্টেমেটিক্যালি কম্পাইল করত। অত্যন্ত সিনসিয়ার, ভারী বিদ্যানুরাগী, অ্যাকাডেমিক্যালিও খুব সাউন্ড ছিল তো। মিস্টার জিএন তো পিএইচডি করেননি। ডিগ্রি ফিগ্রির ওপর ওর আগ্রহী ছিল না। থাকলে তো কবেই ডক্টরেট হয়ে যেত। সেন্ট জেভিয়ার্স থেকে অত ভালো মার্কস নিয়ে গ্র্যাজুয়েশান, এমএতে হিস্ট্রিতে ফার্স্ট ক্লাস, এরকম ছাত্র পেলে তো যে কোনো গাইড লুফে নিত। প্রথাগত গবেষণায় না গিয়েও জিএন অবশ্য কাজ করে যাচ্ছিল। একটা ব্যাপার তো জিএন প্রমাণ করেই দিয়েছে, ইউরোপিয়ানরা চীনাদের যে ইতিহাস তৈরি করেছে তা একেবারেই অসম্পূর্ণ এবং অনেকটাই ভুল। যেমন নেভিগেশন বা জলপথে চলাচলের ব্যাপারটায় চীনারা ইউরোপিয়ানদের থেকে অনেকটাই এগিয়ে ছিল। তার নিখাত প্রমাণ হলো নৌকার সাইজ। ইউরোপের বিখ্যাত নৌ অভিযাত্রীদের নৌকা যেখানে 30 ফিট থেকে মেরে কেটে 40, সেখানে চীনারা 100 ফিটের চেয়ে বড় নৌকা নিয়ে সমুদ্রে ঘুরত। অবশ্য পাল বাঁধার ব্যাপারটা চীনারা খুব ভালো জানতো না, তবে দিক নির্ণয় ওদের ভুলচুক হতো না কখনোই। ইউরোপিয়ানরা তো প্রমাণ করতে চান পৃথিবীটাকে ওরাই সভ্য করেছেন। কথাটা যে কত বড় ভুল। শিবতোষবাবু কথা শুরু করলে আর থামতেই চান না। মিতিন তাকে কোনো ক্রমে রুখল। বলল, আচ্ছা, সম্প্রতি মিস্টার জিএন একটা ওয়াল হ্যাঙ্গিং কিনেছিলেন, আপনি কি সে ব্যাপারে কিছু জানেন? ওই বস্তুটি কেনার পরেই তো মিসহ্যাপটা ঘটল এবং দুর্ভাগ্যবশত জিনিসটাও লোপাট। খুব ক্ষতি হয়ে গেল। কেন? ওটা আসলে কি জানেন? মই টংয়ের আঁকা ম্যাপ, মিং ডাইনেস্টির ওপর সেই ফেমাস আর্টিস্ট
তরুণবাবু বলছিলেন উনি খুব বিখ্যাত শিল্পী। তরুণ তো জানবেই, তরুণ তো জিএনের লাইনেই কাজ করেছে। ইস, ওই ম্যাপটা হাতে থাকলে কত দিনের একটা মিথ্যে প্রচার যে ন্যাসাত করে দেওয়া যেত। টুপুর হতভঙ্গ মুখে বলে উঠল, ওই ওয়াল হ্যাঙ্গিংটা শুধুই একটা ম্যাপ? মোস্ট প্রবাবলি। জিএন ভুল করার লোক নয়। ইস, ম্যাপটা আমার আর দেখা হলো না। ওটা কিসের ম্যাপ ছিল স্যার? পৃথিবীর। এবার মিতিনও স্তম্ভিত, অস্ফুটে বলল, মানে? এক কথায় বলা কঠিন। বলা যেতে পারে ওটাই গোটা পৃথিবীর প্রথম অথেন্টিক মানচিত্র।